বিবিএ ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে আজকে 1 নম্বর ক্লাস। ইনভেন্টরি ম্যানেজমেন্ট বাংলা অর্থ হলো মজুদ ব্যবস্থাপনা। তার মানে এই অধ্যায়টা মজুদ পণ্যের বিভিন্ন হিসাব নিয়ে। এই অধ্যায়ের অঙ্কের সমাধানের জন্য বেশ কিছু সূত্রাবলী, নিয়মকানুন জানতে হবে। ওই সূত্রাবলী এবং নিয়মকানুন আজকের এই ক্লাসে আমরা হাতে কলমে শিখব। তারপর পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিক বেশ কয়েকটা অঙ্কের সমাধান করব, আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। তাহলে আমি আলোচনা শুরু করছি। নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। প্রত্যেকটা বিষয় এক এক করে আমি তোমাদের সামনে তুলে ধরছি। মজুদ পণ্যের যে হিসাবটা প্রথমে রাখা হবে, এটা হলো আমার বাৎসরিক যেই পরিমাণ কাঁচামালের প্রয়োজন আছে তার মধ্য থেকে আমি কি পরিমাণ অর্ডার করব, কি পরিমাণ অর্ডার করলে আমার ব্যয় সর্বনিম্ন হবে, এটাকে বলা হয় বাংলাতে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ, আর ইংরেজিতে বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আমি আবারও বলছি, আমার বাৎসরিক চাহিদা কত ইউনিট কাঁচামাল, যত ইউনিট কাঁচামালের চাহিদা আছে তার মধ্য থেকে কি পরিমাণ অর্ডার করলে আমার ব্যয়টা সর্বনিম্ন হবে, এটাকে বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আমি লিখে নিচ্ছি, ক্লাসটা ধৈর্য ধরে দেখো। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বাংলা অর্থ মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ। এটা বাহির করা হয় দুইটা পদ্ধতিতে। একটা হলো সমীকরণের মাধ্যমে অথবা ইকুয়েশন পদ্ধতিতে, আরেকটা হচ্ছে টেবিলের মাধ্যমে। দুইটা পদ্ধতি আমি দেখাবো। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটা সূত্রটা আমি এখানে লিখে নিচ্ছি। সংক্ষেপে এটাকে ইওকিউ বলা হয়, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। সূত্রটা হলো 2 ইন্টু এআর। এআর এর জায়গায় তুমি এও দিতে পারো, বিভিন্ন বইয়ের মধ্যে এরকমও দেওয়া, ইন্টু ওসি, নিচে হলো সিসি। প্রশ্ন হলো এআর কি, ওসি কি, সিসি কি? তাহলে এটা আমি এদিকে লিখে দিচ্ছি। এআর হলো অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। এটাকে আরো বিভিন্ন নাম এখানে দেওয়া যেতে পারে, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, অ্যানুয়াল ইউজেস, এই নামেও এটাকে বলা যেতে পারে। তারপর এখানে যে ওসি আছে, এটা হলো অর্ডারিং কস্ট পার অর্ডার, আর অ্যানুয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে বাৎসরিক তোমার কি পরিমাণ মালামালের চাহিদা আছে, এটা হলো অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। ওসি, অর্ডারিং কস্ট পার অর্ডার। ওসি দ্বারা বোঝায় অর্ডারিং কস্ট পার অর্ডার। সিসি, ক্যারিং কস্ট পার ইউনিট। আমি ব্যাখ্যাটা পরে করছি। ক্যারিং কস্ট পার ইউনিট এখন বোঝার চেষ্টা করো। আমার বাৎসরিক যত পরিমাণ কাঁচামালের প্রয়োজন আছে, ধরে নিলাম 1000 ইউনিট কাঁচামালের প্রয়োজন আছে, এটা কি আমি একসাথে অর্ডার করলে আমার ব্যয়টা সর্বনিম্ন হবে, নাকি প্রতিবারে 200 ইউনিট করে অর্ডার করলে আমার ব্যয়টা সর্বনিম্ন হবে, নাকি 500 করে অর্ডার করলে আমার ব্যয় সর্বনিম্ন হবে? এটা আমরা অঙ্কের মাধ্যমে বাইর করতে পারবো। যেটাতে আমাদের ব্যয় সর্বনিম্ন হবে
সেটাই তো আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এটাকে বলা হয়। বাংলা অর্থ মিতব্যয়ী ফরমাশ পরিমাণ। সমীকরণের মাধ্যমে বাহির করা যায় সূত্র ওটা 2 ইন্টু এখানে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বা এয়ার অর্ডারিং কস্ট পার অর্ডার। প্রতি অর্ডারে কি পরিমাণ ব্যয়, প্রতি অর্ডারে মনে করো 1000 ইউনিট মালামালের প্রয়োজন, তুমি 200 করে যদি অর্ডার করো তাহলে কতটা অর্ডার হয়? 5 বারে অর্ডার করতে হবে 1000 ইউনিট মালামালের জন্য। এখন এই প্রতি অর্ডারে কি পরিমাণ ব্যয়, এটা হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার। সিসি হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট। যত ইউনিট তুমি অর্ডার করছো প্রতিটা ইউনিটে এটা মালামালটা বহন করার জন্য কি পরিমাণ খরচটা আসছে, এটা হলো ক্যারিং কস্ট পার ইউনিট। প্রয়োজনীয় তথ্যগুলো সূত্রের মধ্যে প্রয়োগ করলে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি পেয়ে যাব। এখন আমি তোমাদেরকে যেটা দেখালাম এটা হলো ইকুয়েশনের মাধ্যমে। আমি টেবিলের মাধ্যমে এখন তোমাদেরকে সেটা বাইর করে দেখাবো। তো টেবিলের দুইটা নিয়ম, একটা সাধারণ নিয়ম আমি দেখাবো না, এটা অঙ্কের মধ্যে দেখালেই বুঝবেন, বা আরেকটা কিছু অঙ্ক এরকম থাকে যেটাতে ডিসকাউন্ট রিলেটেড, তো ওই নিয়মেরটা আমি দেখিয়ে দিচ্ছি, সহজে বুঝতে পারবেন। সাধারণ নিয়ম যেটা, এটা অঙ্কের মধ্যেই বোঝাবো। অতএব আমি এটার নাম লিখতে পারি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি টেবুলার মেথড। লম্বা একটা টেবিল এখন অঙ্কন করে নিতে হবে। এখানে টোটাল 10টা ঘর হবে, এটা যাতে জায়গা ধরে ওইভাবেই আমি অঙ্কন করব। ওকে, কিছু উদাহরণ দিয়েও এখানে বোঝাবো। আরো বেশ কিছু ঘর হবে, আপাতত আমি বোঝানোর জন্য এখানে 3টা ঘর নিলাম। নাম্বার 1 যে ঘর হবে এটা হলো এনাউল রিকোয়ারমেন্ট। এটা 1 নম্বর ঘর। 1 নম্বর ঘরের নাম হলো এনাউল রিকোয়ারমেন্ট বা এনাউল ইউজ। আমি এটা একটু ছোট করে লিখবো, তোমরা ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। এনাউল ইউজ, বাৎসরিক ব্যবহার, কি পরিমাণ তুমি বাৎসরিক মালামালের প্রয়োজন আছে। উদাহরণস্বরূপ আমি এখানে ধরেই নিলাম বাৎসরিক মালামালের চাহিদা বা প্রয়োজন আছে আমার 1000 একক। 1000 ইউনিট আমি এখানে লিখে নিলাম। ওকে, 2 নম্বর ঘর। এই 2 নম্বর ঘরের নাম হলো অর্ডার সাইজ। অর্ডার সাইজ কি এখন বুঝবো? এখানে যদি 10টা ঘর হবে আমি একটু ছোট করে লিখবো। অর্ডার সাইজ কি? 1000 ইউনিট কাঁচামালের প্রয়োজন। এখন আমি কি একসাথে 1000 ইউনিট অর্ডার করব, নাকি 500 ইউনিট অর্ডার করব, নাকি 200 300 400 কত ইউনিট করে অর্ডার করব, এটা হলো অর্ডার সাইজ। অর্ডারের আকারটা তোমার কত। উদাহরণস্বরূপ ধরে নিলাম যে আমি এখানে 200 ইউনিট অর্ডার করব, তাহলে অর্ডার সাইজ হবে 200। 200 এখানে লেখা হলো অর্ডার সাইজ। 3 নম্বর ঘর। 3 নম্বর ঘর, এটা নাম হচ্ছে নাম্বার অফ অর্ডার। নাম্বার অফ অর্ডার, তাহলে এটা বুঝিয়ে দিই। নাম্বার অফ অর্ডার অর্থাৎ কতটা অর্ডার দিতে হবে। আমার বাৎসরিক চাহিদা মালামালের 1000,
এবং আমি অর্ডার সাইজ 200 করে অর্ডার করব, তাহলে কতবার অর্ডার করতে হবে? 1000কে 200 দ্বারা ভাগ, তার মানে 5বার অর্ডার করতে হবে। এটা হলো নাম্বার অফ অর্ডার। অতএব এখানে উত্তর কত হবে? 5। এখানে যে সংখ্যাগুলো আমি বসাচ্ছি এগুলা কিন্তু একটা উদাহরণ দিচ্ছে, আমরা বাকিটা অঙ্কের মধ্যে বুঝবো। 3 নম্বর ঘরের কাজটা শেষ এবং 4 নম্বর ঘরে আমরা কি বাইর করব? এভারেজ ইনভেন্টরি এটাকে বলা হয়। আমি একটু ছোট করে লিখছি। এভারেজ ইনভেন্টরি বাইর করবেন কিভাবে? অর্ডার সাইজ যেটা আছে ওইটাকে সবসময় 2 দ্বারা ভাগ। এই যে অর্ডার সাইজ, এই 2 নম্বর ঘরকে সবসময় সূত্রের 2 দ্বারা ভাগ। তো আমি এটা লিখতে পারি যে 2 নম্বর ঘর, সংক্ষেপে আমি এখানে লিখে নিচ্ছি। তাহলে উদাহরণস্বরূপ কত লেখা যায়? এভারেজ ইনভেন্টরি আমি কত লিখতে পারি? 2 নম্বর যে ঘর অর্ডার সাইজ আছে 200, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি এখানে হয়ে যাবে 100। এভারেজ ইনভেন্টরি আমরা পেয়ে গেলাম। 4 নম্বর ঘরের কাজ শেষ। আরও 6টা ঘর আছে। 5 নম্বর ঘর, এটা রেট। প্রতি ইউনিটে কি পরিমাণ ব্যয় এটা অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে। নামিয়ে নিলাম। উদাহরণস্বরূপ ধরে নিলাম প্রতি ইউনিটে অঙ্কের মধ্যে 2 টাকা করে ব্যয় আছে। তো রেট আমি এখানে 2 টাকা লিখে নিলাম, একটা যাতে একটা অ্যামাউন্ট আমরা কীভাবে বাহির করতে হয় ওইটা বসাতে পারি। রেট বসালাম। 6 নম্বর, এভারেজ ইনভেন্টরি ভ্যালু। এভারেজ এত বড় করে লিখলে হবে না। এভারেজ ইনভেন্টরি নামগুলো তোমরা বুঝে নেই। এভারেজ ইনভেন্টরি ভ্যালু, এই 6 নম্বর ঘর আমরা বাহির করব কিভাবে? এভারেজ ইনভেন্টরি কত নম্বর ঘরে আছে? 4 নম্বর ঘরে। আর প্রতি ইউনিটে কত টাকা করে রেট? 2 টাকা করে, অর্থাৎ এই 4 নম্বর আর 5 নম্বর গুণ করে দিব। 4 ইন্টু 5। তো 4 নম্বর আর 5 নম্বর 100 আর 2 যদি গুণ করি এই করে কত টাকা হবে? এভারেজ ইনভেন্টরি ভ্যালু 200 টাকা। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। অঙ্কের মধ্যে তো একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। 6 নম্বর ঘরের কাজ শেষ। এখন 7 নম্বর ঘর। 7 নম্বর ঘরে এটার নাম হলো ক্যারিং কস্ট। ক্যারিং কস্টটা আমরা 6 নম্বর যে ঘর আছে এখানে এভারেজ ইনভেন্টরি ভ্যালু, এইটার উপরে অঙ্কের মধ্যে একটা হার দেওয়া থাকবে 20%, 10% এরকম উল্লেখ থাকবে অঙ্কের মধ্যে, ওইটা দ্বারাই গুণ করব। তো 7 নম্বর ঘর হবে, আমরা শুধু এতটুকুই লিখে রাখবো। 6 নম্বর যে ঘর এভারেজ ইনভেন্টরি ভ্যালু, এইটা ক্যারিং কস্টের পার্সেন্টেজ, অর্থাৎ সিসি এর পার্সেন্টেজ। উদাহরণস্বরূপ ধরে নিলাম 10% বলা আছে। তখন এভারেজ ইনভেন্টরি ভ্যালু 200 টাকা আছে, এটার 10% কত টাকা হবে? 20 টাকা। এই হলো ক্যারিং কস্ট। 7 নম্বর ঘরের কাজ শেষ। এখন 8 নম্বর ঘর অর্ডারিং কস্ট।
অর্ডারিং কস্ট আমরা কিভাবে বাইর করব? 3 নাম্বার যে করে দেখো, নাম্বার অফ অর্ডার। নাম্বার অফ অর্ডার এখানে 5 আছে। অঙ্কের মধ্যে তো আরও বিভিন্ন কিছু থাকবে আমরা যখন অঙ্কের সমাধান করব। এই 3 নাম্বার ঘরকে প্রতি অর্ডারে কি পরিমাণ ব্যয় এটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, ওইটা দ্বারা গুণ। তো আমি 8 নাম্বার ঘরে এখানে লিখতেই পারি। 3 নাম্বার যে ঘর আছে, অঙ্কের মধ্যে যেটা অর্ডারিং কস্ট দেওয়া থাকবে ওইটা দ্বারা গুণ। কত হবে? 3 নাম্বার নাম্বার অফ অর্ডার 5 আছে, অর্ডারিং কস্ট ধরে নিলাম অঙ্কের মধ্যে 2 টাকা আছে, এটা ধরে নিলাম আমি। 2 পাশে 10। বোঝাতে পেরেছি? 8 নম্বর ঘরের কাজ শেষ। এখন 9 নম্বর। 9 নম্বর ঘরে এটা হচ্ছে মেটেরিয়াল কস্ট। মেটেরিয়াল কস্ট কত হবে? একেবারে 1 নম্বর ঘরে যে অ্যানুয়াল ইউজ কি পরিমাণ কাঁচামালের প্রয়োজন ওইটাকে যে রেট আছে 5 নম্বর ঘর ওইটা দ্বারা গুণ। তার মানে 1 নম্বর আর 5 নম্বর ঘর গুণ হয়ে 2 নম্বর ঘরে বসে। 1 নম্বর এবং 5 নম্বর ঘর গুণ হয়ে 2 নম্বর ঘরে বসে। এখন 1 নম্বরে আছে 1000, 1 নম্বর আর 5 নম্বর ঘরে আসে 2, 1000 আর 2 কত হবে? 2000 টাকা। ওকে, এখন ফাইনালি 10 নম্বর ঘর। 10 নম্বর ঘরে আমরা ব্যয়সমূহ যোগ করে নিব। টোটাল কস্ট। এখন পর্যন্ত আমরা অঙ্কের মধ্যে যা বাহির করেছি, 7 নম্বর ঘরে ক্যারিং কস্ট 20 টাকা, 8 নম্বর ঘরে অর্ডারিং কস্ট 10 টাকা, 9 নম্বর ঘরে মেটেরিয়াল কস্ট 2000 টাকা। এই যে 3টা ব্যয় বাহির করি সেখানে যোগ করে নিতে হবে। সুতরাং আমি লিখতেই পারি 10 নম্বর ঘরে, এখানে একটু ছোট করে লিখে নিচ্ছি, 7 নম্বর যোগ 8 নম্বর যোগ 9 নম্বর, অর্থাৎ 10 নম্বর করে 7, 8, 9। 7 নম্বরের ক্যারিং কোস্ট, 8 নম্বরের অর্ডারিং কোস্ট, 9 নম্বরের মেটেরিয়াল কোস্ট, এই 3টা যোগ করে টোটাল কোস্টে বসানো হবে। তাহলে 20 আর 10 30, আর 2030 টাকা। এখন অর্ডার সাইজ এখানে 200, অর্ডার সাইজ 300, 500, 400, 100 দিয়েও কিন্তু আমাদের এখানে বাইর করার প্রয়োজন হতে পারে। তখন এই যে টোটাল কোস্টের করে প্রত্যেকটা অর্ডার সাইজের অথবা নাম্বার অফ অর্ডারের বিভিন্ন ব্যয় এখানে আমরা দেখতে পারবো। যে ব্যয়টা সর্বনিম্ন সেটাই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলে গণ্য হবে, অর্থাৎ মিতব্যয়ী ফরমাশ পরিমাণ, সেই পরিমাণ আমরা অর্ডার করব। এই গেল ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আর গুরুত্বপূর্ণ অঙ্কের আলোচনা। তোমাদের পরীক্ষায় আরও কিছু অঙ্ক থাকে, যেমন এগুলার নাম হতে পারে রিঅর্ডার লেভেল, পুরো ফরমাশ সীমা, তারপর ম্যাক্সিমাম লেভেল, সর্বোচ্চ মজুদ সীমা, মিনিমাম লেভেল, সর্বনিম্ন মজুদের সীমা, এরকম আরও বিভিন্ন কিছু মান বাহির করার জন্য বলা হবে। তো এগুলো সূত্রের মাধ্যমে বাহির করতে হবে। সূত্র অনেকগুলো আছে, সকল সূত্র লেখা যাবে না। ইম্পর্টেন্ট যে সূত্রগুলো অঙ্কের মধ্যে থাকে আমি শুধু সেগুলোই এখন লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও, খাতার মধ্যে তুলে নাও। ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফর্মুলা তাহলে লিখে নাও, রিঅর্ডার লেভেল রিঅর্ডার লেভেলের বেশ কিছু সূত্র আছে।
তো যেটা সবসময় বেশি ব্যবহৃত ওইটাই আমি লিখে নিচ্ছি, আর বাকিগুলোর প্রয়োজন পড়লে এগুলা তোমরা অঙ্কের মধ্যে বা বই থেকে শিখে নেবেন। ম্যাক্সিমাম ইউজেস। Maximum uses into maximum lead time. ম্যাক্সিমাম ইউজেস ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম, এটা রিঅর্ডার লেভেলের সূত্র। তারপর ম্যাক্সিমাম লেভেলের সূত্র আরেকটা, ম্যাক্সিমাম লেভেল সূত্রটা হবে রিঅর্ডার লেভেল, সংক্ষেপে লিখে নিচ্ছে, প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম কনজাম্পশন ইন্টু মিনিমাম লিড টাইম। মিনিমাম লিড টাইম। ওকে, তারপর মিনিমাম লেভেলের সূত্রটা আমরা জানবো এখানে। মিনিমাম লেভেলের সূত্র হচ্ছে রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেস ইন্টু এভারেজ লিড টাইম। এটা হলো মিনিমাম লেভেলের সূত্র। আরেকটা থাকতে পারে এভারেজ লেভেল অফ ইনভেন্টরি। এভারেজ লেভেল অফ ইনভেন্টরির সূত্র ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম লেভেল প্লাস মিনিমাম লেভেল ভাগ 2। এই সূত্রগুলো যেভাবেই হোক তোমাদের আয়ত্ত করে নিতে হবে। এই সূত্রটা তোমাদের থাকতে পারে। তো প্রাথমিক অবস্থায় আমরা এগুলোই জেনে নেই, তারপর অঙ্কের মধ্যে আরও যে সূত্রগুলো পাবো ওইগুলো আয়ত্ত করব। এরকম আরও অনেক সূত্র আছে, সব কিছু লেখার প্রয়োজন নেই। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সূত্রের ইকুয়েশনের মাধ্যমে আর টেবিলের মাধ্যমে কিভাবে বাইর করতে হয় আমরা বেসিক ক্লাসে জানলাম। এখন পরবর্তী ক্লাসে যে অঙ্কের সমাধানগুলো আমরা করব আমাদের কাছে একেবারে সহজ মনে হবে ইনশাল্লাহ।